দর্শক, বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সাথে কথা বলে এই মুহূর্তে কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা শুনেছেন আমাদের সহকর্মী, সংগ্রামী ছাত্র নেতা, স্বেচ্ছাসেবক নেতা এবং জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের কাছ থেকে যে আমরা প্রধান নির্বাচন কমিশনার, দুইজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মহোদয়ের সঙ্গে আমাদের একটা প্রতিনিধি দল আমরা কথা বলেছি এবং কিছু বিষয়ে আলোচনায় আমরা সন্তুষ্ট, কিছু বিষয়ে আমাদের যে রেসপন্স সেটা আমাদের আশানুরূপ হয় নাই, কিন্তু এটাই স্বাভাবিক, আলোচনায় তাই হয়। এনিওয়ে, যে আলোচনা হয়েছে আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করতে চাই। সেটা হলো যে আপনার একটা সিদ্ধান্তের কথা আমরা জেনেছিলাম যে বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এরা ছাত্র, তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল। ইতিহাসে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা শুনেছি। এটা এখনো চূড়ান্ত কিছু হয় নাই হয়তো, কিন্তু আমরা জেনে এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। দর্শক, প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে, সে বিষয়ে কথা বলছিলেন তারা। ভোট নির্বিঘ্ন করতে সকাল থেকেই ভোট কেন্দ্র পাহারা দিতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় বলেন, অতীতে মানুষের ভোটও আওয়ামী লীগ দিয়েছে, এবার এই শঙ্কা না থাকলেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জামায়াত মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও থেকে আরো জানাচ্ছেন মোহন ইসলাম। আরেকটি মামলা ধার্য ছিল, সেটা হতে রবিবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ের কয়েকটি নির্বাচনী সভায় যোগ দেন বিএনপি মহাসচিব ও ধানেশেষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, এবার জনগণ জেগে উঠেছে, তাই কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না বলে আশা তার। কিছু লোক থাকবে দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। শুধু আপনারা পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না করে। তার দাবি, জামায়াত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে। যত রকমের মিথ্যা কথা, ফেক নিউজ ছড়াক, আমি বিশ্বাস করি না। আমি মনে করি আপনাদের সামনে আসলে আপনারা আমাকে বুঝতে পারবেন। পরে আরো কয়েকটি সভায় যোগ দিয়ে তিনি তুলে ধরেন বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা। 1.5 বছরের মধ্যে, 18 মাসের মধ্যে তিনি কমপক্ষে 1 কোটি ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করবেন। হিন্দু ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দেন মির্জা ফখরুল। যে আপনারা নিশ্চয় নির্ভয়ে আপনারা ভোট দিতে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, এবং আপনাদের গায়ে একটা টোকা পড়লে ওটা আমাদের গায়ে পড়বে আমরা মনে করি। এ সময় জুলাই শহীদদের পরিবারের সদস্যরা বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করে নগদ টাকা ও ডিম উপহার দেন। মোহন ইসলাম, 71, ঠাকুরগাঁও। নির্বাচন নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেই সাথে তিনি দাবি করেছেন, যারা জামায়াত নেতাদের খুন করেছে তাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়। দুপুরে শেরপুর শহীদ দারোগালী পৌর পার্ক মাঠে জনসভায় এসব কথা বলেন তিনি। 12 ফেব্রুয়ারি বাক পরিবর্তনের দিন উল্লেখ করে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁর পক্ষে ভোট চান তিনি। বলেন, যতদিন 18 কোটি মানুষের মুক্তি মিলবে না
ততদিন 24-এর তরুণরা জেগে থাকবে। জামায়াতকে সবচেয়ে নির্যাতিত দল উল্লেখ করে শফিকুর রহমান অভিযোগ করেন, ঠান্ডা মাথায় তার দলের নেতাদের হত্যা করা হয়েছে। এ নিয়ে তারা কারোর উপর প্রতিশোধ না নিয়ে আদালতের কাছে বিচার দিয়েছে। এ সময় শেরপুরের 3টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াতের এই শীর্ষ নেতা। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক দেওয়ার পরেও এই ধরনের হুঙ্কার যারা দেয়, অপকর্ম যারা করে, আল্লাহ বলছেন এরা পশুর চেয়েও খারাপ। বন্ধুরা, ভালোই ভালোই বলছি, আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই। যেই দলের নেতারা হাসি মুখে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে পারে আল্লাহু আকবার বলে, এই দলের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না। আমরা আপনাদেরকে অনুনয় বিনয় করে বলছি, তার সাথে সাবধান করে দিচ্ছি। মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। ওই ওয়ান জাস্টিস বলে যেই যুবক যুবতীরা রাস্তায় এসেছিল, তারা কাউকে ছেড়ে কথা বলবে না। আল্লাহর দোহাই, এগুলা করবেন না। একটি দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে হত্যার রাজনীতি শুরু হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেই সাথে দাবি করেছেন, ওই দলটি ক্ষমতায় গেলে দেশে আর শান্তি থাকবে না। শেরপুরের শ্রীবর্দিতে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে এসব অভিযোগ করেন তিনি। বলেন, এমন একটা দেশ চাই যেখানে তুচ্ছ ব্যাপারে কখনো নোংরা কোনো ঘটনা ঘটবে না। রাজনীতির নামে মানুষ খুন হলে তা ঘৃণা করা উচিত বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। দলের নেতা নিহতের ঘটনায় এখনও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান তিনি। এজন্য প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করেন জামায়াতের আমির। আমরা দীর্ঘদিন আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, মুসলিম ছিলাম, সারা জাতি, শুধু জামাতে ইসলামী না, জামাত একটু বেশি ছিল, এর সাক্ষী আপনারা। কিন্তু সারা জাতিই তো আমরা মুসলিম ছিলাম। সেই জুলুমের হাত থেকে এখন আমরা একটু আলোর পথ দেখছি। সেই সময়টা যদি এই ধরনের অবস্থা শুরু হয়ে যায়, তাহলে আগামীর ভবিষ্যৎটা কি? যারা নিজেদের মধ্যে মারামারি করে, নিজের মানুষ খুন করে, আবার আমাদের লোক খুন করা শুরু করেছেন, তারা জাতিকে কি বার্তা দিচ্ছেন? তারা এই বার্তাই তো দিচ্ছেন যে আগামীতে তারা যদি কোনো কায়দায় এই জাতির নেতৃত্বে চলে আসে, তাহলে এই জাতিকে তারা শান্তি দিবে না। আবার খুনের রাজনীতি, আবার ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, এমন দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতকে বিতর্কিত করতেই একটি দলের ইন্ধনে এটি করা হয়েছে। সকালে জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে বিস্তারিত। সম্প্রতি জামাতের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে নারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য প্রকাশের পরই সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এই বিষয়ে রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত। তাদের দাবি, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। 4:37 একটি পোস্ট হয়েছে সেখানে, যেটা খুবই আপত্তিকর পোস্ট, অনাকাঙ্ক্ষিত পোস্ট। এবং এই পোস্টটা আসার পরে সঙ্গে সঙ্গে যে টিমটা এই অ্যাকাউন্টটি পরিচালনা করেন তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি এবং তারা চেক করার মধ্যে দিয়ে তারা জানিয়েছেন যে আসলে এটা হ্যাক হয়েছে। আর দলটির সহকারী সেক্রেটারি জেনারেল দাবি করেন, জামাতকে বিতর্কিত করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এমনটি করা হয়েছে। একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবুদ্ধ করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবুদ্ধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি। কি এই ঘটনায় জামাত আইনি পদক্ষেপ নেবে বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের। সম্পর্ক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব, কারণ এটি একটি চরম বাড়াবাড়ি। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। নারীবিদ্বেষী পোস্ট দেওয়ার ৯ ঘণ্টা পর সমালোচনার মুখে জামায়াত ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট আইডি হ্যাক হওয়ার দাবি কতটা যৌক্তিক বলে প্রশ্ন রেখেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। গুলশানে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। আইডি হ্যাক হলে বিভ্রান্তি যাতে না ছড়ায় সেজন্য এ বিষয়ে
দ্রুত সবাইকে জানানো উচিত ছিল বলেও মনে করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নারীদের নিয়ে অবমানকর ভাষা ব্যবহার সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। নির্বাচনী ডামাডোলে পরিকল্পিতভাবে যুবদলের নামে অপপ্রচার চলছে, এমন অভিযোগ করেছেন মাহদি আমিন। এদিকে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, সংগঠনের বিরুদ্ধে এই অপবাদ জনগণ বিশ্বাস করে না। কিন্তু যখনই কোনো সংকট আসে একটি পক্ষ তখনই নারীদের আঘাত করার নোংরা পথ বেছে নেয়। আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও একইভাবে নারীদেরকে অত্যাচার নিপীড়ন করার পথ বেছে নিয়েছিল একটি পক্ষ। লাখো মা বোনের সম্ভ্রম হারানোর কালো অধ্যায় পেরিয়ে আমরা আমাদের এই স্বাধীনতা পেয়েছি। মায়ের মতোই দেশ, কিংবা দেশই তো আমাদের মা। সুতরাং আমাদের মায়েদের উপরে আর কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, নিপীড়ন, অবজ্ঞা আমরা মেনে নেব না, বিএনপি মেনে নেবে না, বাংলাদেশ মেনে নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন, ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন ওই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এদিকে কুমিল্লা 10 আসনে নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়ার, তবে একই আসনের অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। একজন হ্যাবিচুয়াল ঋণ ডিফল্টার এবং তিনি এই ঋণগুলো নিয়েছিলেন 2004 এবং 5 সাল থেকে। এই ঋণগুলো তিনি কখনোই পরিশোধ করেননি, যার ফলশ্রুতিতে 2008 সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারেননি, 2014 সালে হয়নি, 2018 সালে তিনি আদালতের আদেশ নিয়ে চেষ্টা করেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার, কিন্তু তখন আবার আপিল বিভাগের আদেশে তিনি তার আদেশের ফলশ্রুতিতে তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। অর্থাৎ যখনই বাংলাদেশে একটি নির্বাচন আসে তখনই এরকম ঋণ ডিফল্টাররা তারা এসে আদালতকে ব্যবহার করে কোনো না কোনোভাবে একটি আদেশ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করে। আমাদের এই যে লড়াইটা ছিল, এই লড়াইটা হচ্ছে এই ব্যাংক ডাকাতরা যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশের টাকা মেরে দিয়ে যারা জনগণের সেবা করতে আসে শুধুমাত্র নির্বাচনের সিজনে, তাদের কাছে আজকে একটি স্পষ্ট বার্তা গিয়েছে যে বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, তারা সচেতন হয়েছে। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন তারা আর পার পেতে পারবে না। যে মোবাশ্বের আলম ভূঁইয়াকে যে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার মার্কা অলরেডি দিয়েছে, সেই মার্কায় তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। তবে অ্যাপিলটার কোনো কালে এক সময় শুনানি হবে, সেটা ভবিষ্যতের কথা। তবে মোবাশ্বের আলম ভূঁইয়া এখন ধানের শীষের বৈধ প্রার্থী এবং কন্টিনিউ করতে পারবে ইলেকশন। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 হত্যা মামলার রায় দেওয়া হবে 5 ফেব্রুয়ারি। মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায়ে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। এর আগে 20 জানুয়ারি রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এ মামলায় মোট 16 আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন 8 জন। একই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির উপর জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম এবং নির্যাতনের 2টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 13 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ চলছে। একই ট্রাইব্যুনালে ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা সহ 9 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া যশোরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এসপি আনিসুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আরেকটি মামলা ধার্য ছিল, সেটা হতে আশুলিয়ার মামলা আজকে কদ লিস্টে আসছে। এটা আগামী 5 ফেব্রুয়ারি রায়ের জন্য নির্ধারিত হয়েছে। একটা সভ্য দেশে পুলিশ বাহিনীর সদস্য হয়ে যারা জাতির সূর্য সন্তানদেরকে এভাবে হত্যা করেছে, তাদের অপরাধ ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রমাণ হয়েছে।
অপরাধীদের চেহারা ভিডিওগ্রাফির বা ভিডিওর মাধ্যমে চিহ্নিত হয়েছে। ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন। কাচের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। দর্শক, জামালপুরে নির্বাচনী জনসভায় এই মুহূর্তে কথা বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। ক্ষমতায় যাওয়া চাকরিকারী সাদের ব্যাপার নয়, দায়িত্বের বোঝা। সেই বোঝা ঘাড়ে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে, তেমনি দেশ গড়ার কারিগর হিসেবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেবো ইনশাআল্লাহ। প্রস্তুত? আমরা দিতে প্রস্তুত, যুবকরা নিতে প্রস্তুত। তৈরি হয়ে যায়। এবার 11 দলের এবং বিশেষ করে জামাত ইসলামী যাদেরকে নির্বাচনে আমাদের প্রার্থী করেছে তাদের 62% যুবক। এই বার্তা দিচ্ছি আগামী বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। আমার যুবকেরা কারো কাছে ভিক্ষা চায় না, কারো কাছে ভাতা চায় না। আমার যুবকেরা দেশ গড়তে চায়, হাতে কাজ চায়। ইনশাআল্লাহ কাজ পাবা ইনশাআল্লাহ। মাঝের ব্যাপারে আমাদের অঙ্গীকার, আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। আপনারা গর্বে নিয়েছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছনায় লালন পালন করেছেন। 1 সেকেন্ডের কোনো ঋণ পরিশোধের শক্তি আমাদের নাই, কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে। আপনারা গৃহে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মান নির্বাচনী জনসভায় কথা বলছিলেন জামায়াতের আমির। আমরা সরাসরি সেখানেই ছিলাম। সোমবার নির্বাচনী সফরে খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান। দলীয় কর্মসূচি অনুযায়ী বেলা 12টায় তিনি খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় যোগ দেবেন। এর আগে হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় যাবেন তিনি। জনসভা শেষে রওনা হবেন যশোরে। সেখানে দলীয় নির্বাচনী জনসভা হবে উপশহর মাঠে। ক্যামেরায় সোহেল রহমানকে সঙ্গে নিয়ে খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন কনক রহমান। তারেক রহমান খুলনায় আসছেন। সর্বত্র বাজছে মাইকিং, বিলি হচ্ছে লিফলেট আর ক্ষণে ক্ষণে প্রচারণা মিছিল। 2রা ফেব্রুয়ারি সকালে হেলিকপ্টার যোগে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। এরপর সরাসরি যোগ দেবেন খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায়। খুলনাবাসী খুব আনন্দ মুখর পরিবেশে বিরাজ করছে যে খুলনার মানুষ 22 বছর পর চেয়ারম্যানকে দেখতে পাবে, আমাদের তারেক রহমানকে দেখতে পাবে। সাধ্যের সবকিছু দিয়েই আগামী 2 তারিখের জনসভা, নির্বাচনী জনসভা আমরা সফল করব। প্রচার লাগবে না, তারেক রহমানের জনগণের মানুষের হৃদয়ে আছে। অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের শিকারের কারণে বিগত সরকারের আমলে এ অঞ্চলে একে একে বন্ধ হয়ে গেছে 21টির মতো রাষ্ট্রায়ত্ত পাটকল, যার অধিকাংশই খালিশপুরে। হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই এই জনসভা খালিশপুরে হয়, তা শ্রমিক জনসভায় রূপ নেবে বলে মনে করছেন নেতাকর্মীরা। শ্রমিকদের হৃদয়ের কথা, শ্রমিকদেরকে সচক্ষে সামনে থেকে দেখতে চাই। তার জন্য আমরা এবারকার ভেন্যু এখানে আমরা নির্ধারণ করেছি। দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন এই অঞ্চলের মানুষ ও সম্পদ সম্পর্কে দলীয় প্রধান জানেন। ভালো মানের সরকারি চিকিৎসা সেবা, স্থায়ী বেড়িবাঁধ, সড়ক ব্যবস্থার উন্নয়ন, ম্যানগ্রোভ বন, সুন্দরবন ইকো ট্যুরিজমের আওতায় আনার পাশাপাশি তারেক রহমান তার বক্তৃতায় কর্ম পরিকল্পনার কথা জানাবেন। বন্যার সময় বেড়িবাঁধ ভেঙে যায়, আমরা চাই স্থায়ী বেড়িবাঁধ হোক। বিএনপি সহ বিএনপি সমর্থক সকল শ্রেণী পেশার মানুষকে আরও উজ্জীবিত করবে। খুলনা অঞ্চল পরিচিত বিএনপির ঘাঁটি। নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমানকে এক নজর দেখা ও তার বক্তৃতা শোনার পর বিজয়ের সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা এবং এই পূরণের মধ্যে দিয়ে এই বিএনপি নবযাত্রা শুরু করবে। চেয়ারম্যান সাহেব যতটুকু সময় এখানে থাকবেন, ততটুকু সময়ের মধ্য দিয়ে খুলনার মানুষ একটি বৃহৎ সমাবেশের দেখতে পারবে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তো বটেই, তারেক রহমান খুলনায় আসছেন 22টি বছর পর। স্বাভাবিকভাবেই নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি এই অঞ্চলের মানুষ তাই আবেগে উদ্বেলিত, উচ্ছ্বসিত, আনন্দে আত্মহারা।
তারা চাইছেন এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে তারেক রহমান কি বক্তব্য দেন তা শোনার জন্য। কনক রহমান, ৭১, খুলনা। গেল ২৫ বছরে দেশে নির্বাচনী ব্যয় বেড়েছে ৪৩ গুণ, এবছর যা প্রায় ৩,৫০০ কোটি টাকা। আর এই সময়ে ভোটার প্রতি পৌনে ১০ টাকা থেকে সেই বরাদ্দ উঠেছে ২৬৪ টাকায়। যদিও সিংহভাগে চলে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে। অন্যদিকে এই ব্যয়ের স্বচ্ছতা, যৌক্তিকতা এবং সর্বোপরি কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। ভোট মানেই বাড়তি ব্যয়ের বড় আয়োজন, যা প্রতিবারই নতুন রেকর্ড ছাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে। মাত্র ২ বছর পর অনুষ্ঠিত হলেও ব্যয়ের বিচারে ২০২৬ বেশ এগিয়ে ২০২৪ থেকে, যদিও এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখানো হচ্ছে গণভোটকে। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে ২৫ বছর আগে ২০০১-এর নির্বাচনে মোট ব্যয় করা হয় ৭২ কোটি ৭১ লাখ টাকা। এরপর এই বরাদ্দ ধারাবাহিকভাবে বাড়তে থাকে প্রতি বছরই, ফলে এবার যা দাঁড়াচ্ছে ৩,১৫০ কোটিতে। সে হিসাবে এই সময়ে ব্যয় বাড়ল ৪৩ গুণেরও ওপরে। আর ভোটার প্রতি বরাদ্দ আমলে নিলে পৌনে ১০ টাকা থেকে যা দাঁড়াচ্ছে ২৬৪ টাকায়। যদিও বাড়তি ব্যয় কিংবা বরাদ্দ নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। খরচটা কিন্তু যৌক্তিকতা এবং মাত্রা অনেকটাই ছাড়িয়ে যাচ্ছে। এখন কম খরচে নির্বাচন করতে পারাটা কিন্তু সরকারের একটা সাফল্য হতে পারত। সরকার হয়তো দেখাতে পারতো যে আগের নির্বাচনী ব্যয়টা অপ্রয়োজনীয় ছিল। এখন আমাদের আসলে সব জায়গায় তো ব্যয় সাশ্রয় করতে হবে। মানে বিষয়টা এমন নয় যে অতিরিক্ত ব্যয় করলে নির্বাচনটা ভালো হয়ে যাবে, বরং কম ব্যয়ে কীভাবে একটা সুন্দর নির্বাচন করা যায় সেইটার একটা উদাহরণ কিন্তু এই অন্তর্বর্তী সরকার সৃষ্টি করতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে যে পাল্লা দিয়ে ব্যয়টা বেড়ে গেছে, তো এইটা কিন্তু কাম্য নয়। ২০০১ থেকে ২৪ পর্যন্ত ৫ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য বলছে মোট ব্যয়ের ৫৮ থেকে ৭১% পর্যন্তই চলে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে। আনুপাতিক হারে যা সবচেয়ে বেশি ২০১৪-এর নির্বাচনে। আর এবারও ২ বছরের ব্যবধানে ২৫০ কোটি টাকা বেড়ে এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪০০ কোটি টাকা। আর ১২০০ কোটির মতো রাখা হয়েছে অন্যান্য পরিচালন ব্যয় বাবদ। পরিস্থিতি কিন্তু এখন অনেক সুন্দর এবং শান্ত। তো এই অবস্থায় আসলে বরাদ্দ যতটুকু রাখা হয়েছে সেটা হয়তো প্রিকশনারি, যে না ঠিক আছে, যদি আমাদের এই অর্থ ব্যয় করার প্রয়োজন হয় তাহলে ব্যয় করবো। কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু তাদের কাজগুলো করছেন। মনে করি না যে এত বেশি অর্থ খরচ করার প্রয়োজন রয়েছে, বরং এই বাহিনীগুলোকে ২-১ দিন আগে যদি মাঠে নামানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যয় হয়তো অনেকটাই কমবে এবং কম ব্যয়ে আমাদের একটা সুন্দর নির্বাচন করতে হবে। এবং এটাই হচ্ছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের হিসাবে গণভোট ও অন্যান্য খাতে এবার অন্তর্বর্তী সরকার বরাদ্দ রাখছে ৫০০ কোটি টাকারও বেশি। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে চট্টগ্রাম বন্দরে। সকাল থেকে বন্ধ রয়েছে বন্দরের বেশিরভাগ কার্যক্রম। এরই মধ্যে বন্দর এলাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিকরা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, রোজার আগে শ্রমিক ধর্মঘটে বন্দরে অচলাবস্থা হলে কন্টেইনার জাহাজ জট সৃষ্টি হবে। এতে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। একটি বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল লিজ দেওয়ার উদ্যোগ নেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় শ্রমিক কর্মচারীরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। রোববার দ্বিতীয় দিনের মতো সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট শুরু করে শ্রমিকরা। বন্দর ফটকগুলোতে সকাল থেকে চোখে পড়েনি তেমন কোনো পণ্য কন্টেইনারবাহী বাহন। এতে ভোগান্তিতে পড়েন আমদানি রপ্তানি কার্যক্রম ও পণ্য ডেলিভারির সাথে সংশ্লিষ্টরা। কি কারণে কাজ বন্ধ আমরা জানি না, শ্রমিকরা আমরা তো ডিউটির জন্য আসছে, আমাদের হচ্ছে যা দৈনিক। এটা তো একটা সমাধান আসতে হবে, কারণ আমাদের বন্দরে হচ্ছে মেইন বাংলাদেশ। ধর্মঘটের কারণে জেনারেল কার্গো বার্থ, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটি ও নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে জাহাজ থেকে পণ্য লোডিং আনলোডিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা জানান, শ্রমিক ধর্মঘটের কারণে নির্দিষ্ট সময়ে ছাড় করতে না পারলে কন্টেইনার প্রতি $24 থেকে সর্বোচ্চ $192 পর্যন্ত বিলম্ব শুল্ক দিতে হবে। এতে পণ্যের দাম বেড়ে যাবে। আগে ছিল কন্টেইনার ড্যামেজ যা ছিল গত 1 বছর ধরে এটা অনেক বৃদ্ধি করেছে বন্দর কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ডলারের এই টাকাটা ডলারে বিদেশে চলে যাবে। ধর্মঘটের কারণে, কর্মবিরতির কারণে আমি যদি দিতে না পারি তাহলে কি হবে, আমার এই শিপমেন্টটা হয়তো এমনও হতে পারে যে জাহাজের পরিবর্তে বিমানে পাঠানো লাগতে পারে পরবর্তী। রবিবার কোনো বিক্ষোভ সমাবেশ না হলেও বন্দর এনসিটি টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার না সরলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিক প্রতিনিধিরা।
আমি মনে করি এই আমদানি রপ্তানির যে ক্ষতি হচ্ছে, আমাদের অর্থনীতির যে ক্ষতি হচ্ছে, সেটার জন্য সরকার এককভাবে দায়ী। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত সরকার তার এই অবৈধ চুক্তির প্রক্রিয়া থেকে সরে না আসবে। ধর্মঘট নিয়ে বন্দর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আইনশৃঙ্খলা বিরোধী কেউ কিছু করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান সিএমপি কর্তারা। এখানে কোনো সভা সমাবেশ বা মিছিল কোনো কিছু অ্যালাউ করব না। একদম স্যারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা আছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে, বন্দরের কার্যক্রম রক্ষার্থে যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। এদিকে রোববার থেকে 1 মাসের জন্য বন্দর এলাকায় সব ধরনের বিক্ষোভ সমাবেশ বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। কৃষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মানিকগঞ্জের নারী কৃষকরা। তারা জানান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের নির্বাচনী ভাবনার মূলে রয়েছে অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক স্বীকৃতি। এই দুয়ের নিশ্চয়তা যেই প্রার্থী দিতে পারবেন তিনিই ভোট পাবেন। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। মানিকগঞ্জের ৭ উপজেলায় কৃষিকাজের সাথে জড়িত আছে অন্তত ২০,০০০ নারী। এছাড়াও আছে ক্ষেত খামারে কাজ করা বহু কৃষি নারী শ্রমিক। পুরুষের পাশাপাশি ভোর থেকে রাত পর্যন্ত তারা পরিবার ও ক্ষেত খামারে কাজ করেন, কিন্তু সরকারি খাতায় কৃষক হিসেবে নেই তাদের স্বীকৃতি। নারী কৃষকরা জানান রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলান তারা, কিন্তু ফসলের ন্যায্য দাম পান না। এছাড়া প্রতি বছর ভোট দিলেও নির্বাচিত প্রতিনিধিরা কেউ তাদের কথা মনে রাখে না। আমরা কোনো মর্যাদা পাই না, সমাজে পাই না, বাড়িতে পাই না, নারী কাজের কোনো দাম নেই। একটা কপির পিছনে 10 টাকা খরচ গেছে, সেই কপি বেচলাম 5 টাকা 2 টাকা এরকম ভাবে কপি বেচলাম, তাহলে আমরা বাঁচি কিংবা আমাকে জীবন বাঁচে কিভাবে? কৃষক হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি চান নারী কৃষকরা। এবার জনপ্রতিনিধি হিসাবে তাকেই বেছে নেবেন যে শুধু মুখে না, কাজেও তাদের পাশে থাকবেন। পাশাপাশি সার বীজের দাম কমানো, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষি কার্ড ও সার বীজ সহায়তা দেবার দাবি তাদের। সার বীজের দামটা একটু কমাই দেয়, তারপরে আপনার বীজের দামটা একটু কমাই দেয়, আমাদের পাশে থাকুক। কৃষি নারীদের জন্য একটা আলাদা ফান্ড থাকবে, তাদের সরকারিভাবে একটা সম্মান দিবে। পরিশ্রমী এই নারীরা চান শান্তি, নিরাপত্তা এবং ন্যায্য সম্মান। যারা এই নিশ্চয়তা দেবেন এবার তাদেরই ভোট দেবেন তারা। আমরা গরিব মানুষ, আমাকে দাম কমলে আমাকে একটু সহযোগিতা হয়, এটা তো কোনো সরকারে দেয় না। ভোটের সময় অনেক প্রার্থী আসে ভোট চাওয়ার জন্য, কিন্তু ভোট হয়ে গেলে তো আমাদের পাশে আর কোনো প্রার্থী দেখি না, বা কারো আমাদের পাশে এসে সাহায্য করতেও দেখি না। আর নারী নেত্রীরা মনে করেন ভোটের বড় একটি অংশই হচ্ছে নারী কৃষক। তাদের ঠিকঠাক মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। নারী কৃষক মর্যাদা পাক, কৃষকের প্রতি উৎফুল্ল হোক, কৃষকের প্রতি ভালোবাসা তৈরি হোক, সম্মান তৈরি হোক। আর আমরা যদি এই নারী কৃষককে সম্মান করি, তাহলে তারা এই কাজ করে বা এই দেশের জন্য তারা অনেক বেশি ভূমিকা রাখতে পারবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখা এই নারী কৃষকদের একমাত্র চাওয়া যোগ্য সম্মান আর মূল্যায়ন। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।